ঢাকা টু আখাউড়ায় বিএনপির ৩ অঙ্গ সংগঠনের লং মার্চ, ভারতের চক্রান্ত রুখে দেওয়ার হুঁশিয়ারি নেতাদের। সরকার ভারতের সাথে নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে, জাতীয় স্বার্থে কম্প্রোমাইজ নয় বলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। আওয়ামী স্বৈরাচার সরকারের ইচ্ছে ছিল গোপালগঞ্জকে বিভাগ করার, ফলে বঞ্চিত হয়েছে ফরিদপুর বলেছেন জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান। বৃষ্টির মতো ঝরছে শিশির, নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা, শীতে বিপর্যস্ত উত্তরের জনপদ, কাঁপছে তিস্তাপাড়ের মানুষ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। আখাউড়া সীমান্ত অভিমুখে লং মার্চ করেছে বিএনপির ৩ অঙ্গ সংগঠন, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুব দলের নেতাকর্মীরা। এর আগে সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণতান্ত্রিক দেশ হয়েও আশপাশের দেশগুলোতে গণতন্ত্র চায় না ভারত। লং মার্চে অংশ নিতে সকাল থেকেই নয়াপল্টনে জড়ো হতে থাকে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুব দলের নেতাকর্মীরা। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকা অবমাননা সহ বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদেই এই কর্মসূচি পালন করা হচ্ছে। সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পিন্ডির কাছ থেকে স্বাধীনতা এনে দিল্লির কাছে দেবে না বাংলাদেশের জনগণ। জনগণ লেডি ফেরাউনকে ক্ষমতায় রাখতে ১৭ বছর ধরে সমর্থন দিয়েছে ভারত। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সকাল ৯টায় লং মার্চ শুরু হয়। আখাউড়া স্থলবন্দর মাঠে সমাবেশের মধ্য দিয়ে লং মার্চ শেষ হওয়ার কথা রয়েছে। ভারত গণতান্ত্রিক দেশ, তাদের ওরা নিজেরা গণতান্ত্রিক দেশ, কিন্তু ওরা চায় না বাংলাদেশ, তারা এখানকার জনগণের কথাই চলুক। তারা ভুটান, তারা নেপাল, তারা কি বলে যে মালদ্বীপ, শ্রীলঙ্কার লোকরা নিজের কথাই চলুক, দিল্লির কথাই চলতে হবে। ওই স্বাধীনতা আবার বিক্রি করে দেব? আমরা পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, এটা দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করবো? এই রাস্তা আমাদের মাঝে নেই। অন্তর্বর্তীকালীন সরকার ভারতের সাথে নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার ও যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সকালে কুমিল্লার পল্লী উন্নয়ন একাডেমির বোর্ড অডিটোরিয়ামে এক কর্মশালার সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, জাতীয় স্বার্থকে সামনে রেখে পরবর্তী সম্পর্কগুলো চলমান থাকবে। বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়া অপপ্রচারের জন্য ভারতের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে বলেও জানান তিনি। জাতীয় স্বার্থকে কম্প্রোমাইজ করে কোনো রিলেশনে আমরা ইন্টারন্যাশনাল রিলেশন আমরা বিশ্বাস করি না। সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে উভয় পক্ষেরই কিছু বিষয় অ্যাড্রেস করা প্রয়োজন এবং আমাদের দিক থেকে বিশেষ করে গণহত্যাকারী শেখ হাসিনাকে ফেরত দেয়া এবং তিনি যেন সেখানে বসে যে বিভিন্ন বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করছেন সেটা বন্ধ করা যায়, এই কথাটি বলা হয়েছে। পিরোজপুরে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে করা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে অব্যাহতি দিয়েছে আদালত। বুধবার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ হেলাল উদ্দিন এই আদেশ দেন। মামলায় জানা গেছে, অ্যাডভোকেট মোহাম্মদ দেলওয়ার হোসেন ২০১৪ সালের ২৪ ডিসেম্বর তারেক রহমানের বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব বিনষ্ট করা এবং শেখ মুজিবুর রহমানকে কুরুচিপূর্ণ ও উস্কানিমূলক বক্তব্য রাখার অভিযোগ এনে পিরোজপুর সদর থানায় মামলা করে। আজ অভিযোগ গঠনের দিন ধার্য থাকায় আদালতের বিচারক আসামির বিরুদ্ধে অভিযোগের কোনো উপাদান না পেয়ে আসামিকে মামলা থেকে অব্যাহতি দিয়ে মামলাটি খারিজ করেন। জনপ্রশাসন সংস্কার কমিশনের আব্দুল মুয়েদ চৌধুরী বলেছেন, জনপ্রশাসনে এখন অনেক লোক নিয়োগ করা হয়েছে যা সরকারি অফিসে অপ্রয়োজনীয়। দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় গণমাধ্যমের সাথে জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্যদের এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মুয়েদ চৌধুরী বলেন, আওয়ামী স্বৈরাচার সরকারের ইচ্ছে ছিল গোপালগঞ্জকে বিভাগ করা, তাই ফরিদপুর বিভাগ থেকে বঞ্চিত হয়েছে। তিনি বলেন, পুলিশের সংখ্যা আরও বাড়ানো দরকার, কারণ আজকের জটিলতার কারণে আইন শৃঙ্খলা অনেক বেশি কঠিন হয়ে পড়েছে। এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান বলেন, নতুন প্রজন্ম রক্তের বিনিময়ে যারা এই পরিবর্তন এনে দিল তাদের প্রাপ্য সম্মান দিতে হবে। অগ্রহায়ণ শেষ হওয়ার আগেই উত্তরের দাপট দেখাচ্ছে শীত। ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশায় দুর্ভোগে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ, থমকে গেছে উত্তরাঞ্চলের স্বাভাবিক জীবনযাত্রা। আজকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় 11.7 ডিগ্রি সেলসিয়াস, রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চারপাশ। সকালে সড়কে যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। শীত বেড়ে যাওয়ায় সবচেয়ে দুর্ভোগে পড়েছে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষজন। শীত ও ঠান্ডার কারণে কাজে বের হতে পারছে না অনেকেই। গরম কাপড়ের অভাবে শীতে কষ্টে আছে এই জনপদের মানুষ।
গ্রামে বেড়েছে শীতের তীব্রতা। মেঘলা আকাশ আর হিমেল হাওয়ায় দুর্ভোগ বেড়েছে এই জেলায়। 2 দিন থেকে দেখা মিলছে না সূর্যের, এতে রাতের পাশাপাশি দিনভরও শীতের প্রকোপ বাড়ছে। ঝরছে বৃষ্টির মতো শিশির, এতে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক কার্যক্রম। বিপাকে পড়েছে নদীপাড় ও চরাঞ্চল সহ ছিন্নমূল মানুষ। এছাড়াও চরম বিপাকে পড়েছে খেটে খাওয়া ও নিম্ন আয়ের শ্রমজীবী মানুষজন। এদিকে কনকনে শীতে জবুথবু নাটোরও, তীব্র শীতে বিপাকে শিশু ও বৃদ্ধরা। এদিকে শীতে বিপর্যস্ত উত্তরাঞ্চলের জনপদ। কাঁপছে তিস্তাপাড়ের মানুষ, দেখা নেই সূর্যের। খড়কুটোতে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা ছিন্নমূলদের। গরম কাপড় ও খাবারের আকুতি তাদের। শীত দুর্যোগ মোকাবেলায় স্থানীয় প্রশাসনের পরিকল্পিত উদ্যোগ চায় শীতার্থরা। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট। সূর্য নয়, যেন পূর্ণিমার চাঁদ। রংপুরের আকাশে দিনের সূর্যের রূপ এমনই। নদীপাড়ের গ্রামগুলো মোড়ানো কুয়াশার চাদরে। শেষ অগ্রহায়ণের শীতের হানা পুরো উত্তরে। ওপারের হিমশীতল বাতাস শৈত্যপ্রবাহের মতোই ঠেকছে। তীব্র শীতে জনজীবন স্থবির। ঘরের বাইরে বের হওয়া দায়। ঠান্ডায় অবশ হাত পা নিয়ে ক্ষেত খামারে ঘাম ঝরাচ্ছেন প্রান্তজনরা। খড়কুটোর আগুনে উষ্ণতা নিচ্ছেন কেউ কেউ। এলাকার লোক না খাটলে হয় না, যা মনে করে না খাটাখাটি করবে না, তেমনি পেটে ভাত যায়। জ্বরের আজান দিল, এ পর্যন্ত রোদ নাই, কুয়াশায় দেখা যায় না। এমন ঠান্ডা শীত, মানে এই 1 মাইল পর্যন্ত কোনো মানুষের কানে গাছগাছলাও দেখা যায় না। গঙ্গাচড়ার 9 ইউনিয়নের বুক চিরে বয়ে গেছে তিস্তা। নদীপাড়ের কপালপোড়া মানুষরা শীতে বড় অসহায়। নয়া সরকারের পরিকল্পিত উদ্যোগেই শীত দুর্যোগ থেকে বাঁচাতে পারে দরিদ্রদের, বলছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। আর স্বাস্থ্য পুষ্টি সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রশাসনের। মানুষের উন্নয়নের জন্য আমরা ক্রমাগত কাজ করে যেতে পারবো এবং এর মাধ্যমে তাদের জীবনমানের উন্নয়ন হবে তথা এই তিস্তা পাড়ের মানুষের জীবনমানের উন্নয়ন হবে। সব লোকে তো কম্বল পায় না, দেখা যায় যে কয়েকটা 200-400 কম্বল তাকে দিয়ে তো আমার ইউনিয়নের সমাধান হয় না। আমার ইউনিয়নে ভোট হলে 27,000, আর আমার ইউনিয়নে 1000 কম্বল দেয়, কিভাবে সমাধান হবে? জেলার গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা উপজেলায় 23 ইউনিয়নের 12টি তিস্তা ঘেঁষা। শীতে নিদারুণ কষ্টে থাকে এখানকার মানুষ। ঋতু বৈচিত্র্যে শীত আসে, শীত যায়, কিন্তু নদী পাড়ের শীত মানুষের ছন্দ কেড়ে নেয়। রোজ দিন ছুটে চলে এখানকার মানুষ জীবন সংগ্রামে। জুয়েল আহমেদ, বাংলাভিশন, গঙ্গাচড়া, রংপুর। শুকনো মৌসুমেও জলাবদ্ধতার কবলে টাঙ্গাইলের বাসাইলের 2000 একর ফসলি জমি। ভুক্তভোগীদের অভিযোগ, ব্রিজ কালভার্ট না করে অপরিকল্পিত সড়ক নির্মাণেই এই অবস্থা। হয়নি সরিষার আবাদও, বড় চাষেও রয়েছে অনিশ্চয়তা। টাঙ্গাইল প্রতিনিধি আতাউর রহমান আজাদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। শুকনো মৌসুমেও থই থই পানি বিস্তীর্ণ এই বিলে। গত বর্ষায় ঝিনাই নদীর বাঁধ ভেঙে পানি ঢোকে টাঙ্গাইলের বাসাইল পৌর এলাকার আন্দিরাপাড়া, এসারপাড়া, পালপাড়া, বালিনা সহ কয়েকটি গ্রামের মধ্যবর্তী এলাকায়। বিশাল জলবদ্ধতার অভিশাপে পড়েছে এখানকার কৃষকরা। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, দীর্ঘ রাস্তাগুলোতে ব্রিজ কালভার্ট না করে অপরিকল্পিত রাস্তা নির্মাণের কারণে পানি বের হতে পারেনি। হয়নি সরিষার চাষ, বোরোর বীজতলা বুনতে পারেনি এলাকার কৃষক। এখনো পানি জমে থাকায় এ মৌসুমে বোরো আবাদও অনিশ্চিত। বীজতলার মধ্যে মাঞ্জা পানি, এই পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা পরিকল্পিতভাবে রাখে নাই, যেগুলো ছিল সেগুলোও বন্ধ করে দিছে। আষাঢ় মাসে ঢুকছে, হ্যাঁ, আর এই পানি তো যায় না। আমরা ধানের বীজ ফলাই সরষে আবাদ করে হাঁটতেছি না, আমন ধানগুলো ডুবে গেছে গা। কালভার্ট থাকলে পানি নিষ্কাশন। সরকারের কাছে আমরা আশাবাদী, সে তার একটা পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিবে। সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার কথা বলছে পৌর কর্তৃপক্ষ। টেম্পোরারি কিছু করা হলে রাস্তাটা ক্ষতি হতে পারে, এই কারণে আমরা বর্তমান অর্থ বছরের এডিপির যে প্রকল্প, এখান থেকে পার্মানেন্ট স্ট্রাকচার, যেটা রাস্তারও ক্ষতি হবে না এবং জলাবদ্ধতাও নিরসন হবে, এরকম ভেন্ট অথবা বক্স কালভার্ট অথবা যুগোপযোগী কিছু আমরা করে দেওয়ার চেষ্টা করব। কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে জলাবদ্ধতার কারণে প্রায় 2500 মেট্রিক টন বোরো ধান ও 780 মেট্রিক টন সরিষার আবাদ কম হবে। বাংলাভিশন নিউজ ডেস্ক। ওকালতনামা না থাকায় বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের আগাম জামিন শুনানির আবেদন গ্রহণ করেনি আদালত। চট্টগ্রাম মহানগর দায়রা জজ সাইফুল ইসলামের আদালত চিন্ময় কৃষ্ণের আগাম জামিন শুনানি এগিয়ে আনা সহ 3 আবেদন করেছিলেন ঢাকা থেকে যাওয়া সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ, কিন্তু ওকালতনামা না থাকায় আদালত সব দরখাস্ত নামঞ্জুর করে। বুধবার উভয় পক্ষের শুনানি শেষে আদালত এই আদেশ দেন। সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ 3টি দরখাস্ত দিয়েছিলেন আদালতে। এর মধ্যে একটি চিন্ময়ের মামলাটি শুনানি করার জন্য, আরেকটি নথি উপস্থাপনের জন্য,
এবং অন্যটি জামিন শুনানির তারিখ 2 জানুয়ারি থেকে এগিয়ে আনার জন্য, কিন্তু সে সময় তার সাথে চট্টগ্রামের বারের কোনো আইনজীবী ছিলেন না। গত 31 অক্টোবর ফিরোজ খান নামের এক ব্যক্তির বাদী হয়ে চট্টগ্রাম কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস সহ 19 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করে। এই মামলায় গত 25 নভেম্বর শাহজালাল বিমানবন্দর থেকে গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হন বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ। বাৎসরিক বেতন বৃদ্ধি সহ 7 দফা দাবিতে আবারও বেশ কয়েকটি পোশাক কারখানায় কর্মবিরতি পালন করছে শ্রমিকরা। এই ঘটনায় বেশ কিছু কারখানায় সাধারণ ছুটিও ঘোষণা করা হয়েছে। সকালে আশুলিয়ার নাসা গ্রুপ, শারমিন গ্রুপ ও হামিম গ্রুপের কারখানা সহ বেশ কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। শিল্প পুলিশ জানায় বাৎসরিক বেতন বৃদ্ধির দাবিতে কর্মবিরতি পালন করে শ্রমিকরা। তারা কাজ বন্ধ করে 7 দফা দাবি পেশ করে, এতে বিশৃঙ্খলার ঝুঁকি সৃষ্টি হয়। এ কারণেই বেশ কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়াও গতকাল নাসা গ্রুপের কারখানায় শ্রমিকরা ঢুকে কার্ড পাঞ্চ করে চলে যায়। ফলে শ্রম আইন 13-এর 1 ধারায় কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে দেয় কর্তৃপক্ষ। টাঙ্গাইল, মুন্সিগঞ্জ ও কুষ্টিয়া মুক্ত দিবস আজ। 71-এর মহান মুক্তিযুদ্ধের এই দিনে পাকিস্তানি হানাদার মুক্ত হয় এই 3 জেলা। টাঙ্গাইল মুক্ত দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধার দল টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে পৌর উদ্যান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয় এটি। মুন্সিগঞ্জে দিবসটি উপলক্ষে সকালে শহরের কাচারিতে মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে ফুল দিয়ে 71-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, মুক্তিযোদ্ধা দলের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা সহ নানা কর্মসূচি পালন করা হয়। মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন ও নানা আয়োজনে পালিত হয়েছে কুষ্টিয়া মুক্ত দিবস। সকালে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় প্রশাসনের পক্ষ থেকে। কক্সবাজার সমুদ্র সৈকতে দেখানো হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। সকালে সৈকতের লাবণী বিচে সর্বসাধারণের জন্য শুরু হয় প্রদর্শনী। পূর্ব নির্ধারিত সূচি অনুসারেই ফটো সেশনের জন্য কক্সবাজারের লাবণী পয়েন্টে আনা হয় চ্যাম্পিয়ন্স ট্রফি। অনেকেরই অভিযোগ, চ্যাম্পিয়ন্স ট্রফির প্রদর্শনী কক্সবাজারে আনা হবে, এটি নিয়ে বেশ একটা প্রচারণা না হওয়ায় দর্শক উপস্থিতি খুব বেশি হয়নি। কিছু সংখ্যক পর্যটক, সাংবাদিক ও পুলিশ ছাড়া তেমন ভিড় নেই। বিসিবি সূত্রে জানা যায়, কক্সবাজারের লাবণী পয়েন্টের সৈকতে সকাল 10টা থেকে দুপুর 3টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত ট্রফির প্রদর্শনী থাকে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় কক্সবাজারে পৌঁছায় চ্যাম্পিয়ন্স ট্রফি। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে কিশোরগঞ্জে। জেলা কৃষক দলের আয়োজনে গুরুদয়াল সরকারি কলেজের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আসে। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে হয় আলোচনা সভা। মানিকগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাইদের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ করেছেন নেতাকর্মীরা। মাদারীপুর জেলা কৃষক দলের আয়োজনে স্বাধীনতা অঙ্গন থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক ঘুরে আসে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে শহরের মিল্লাত চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়। ঝালকাঠিতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সিলেট সিটি কর্পোরেশনের মশক নিধন ও আগামী বর্ষা মৌসুমকে সামনে রেখে ছড়াখাল পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু হয়েছে। সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবীর নেতৃত্বে সকালে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাহির মাজার এলাকায় মশার ওষুধ ছিটানোর মধ্য দিয়ে মশক নিধন কর্মসূচি শুরু হয়। নোয়াখালীতে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে আলোচনা সভা হয়েছে। সদর উপজেলা যুব দলের আহ্বায়ক আব্দুর রহিম রিজভির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে গোপালগঞ্জে গুমের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের মুক্তি ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রদল এ কর্মসূচি পালন করে। বাংলাদেশ বিনির্মাণে তারুণের ভাবনা শীর্ষক যুব সম্মেলন হয়েছে সাতক্ষীরায়। উন্নয়ন সংস্থা সিডো ও অ্যাকশন এইড বাংলাদেশের আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মনিরুল ইসলাম মনির। রংপুর মেরিন একাডেমির তৃতীয় ব্যাচের ৪৫ ক্যাডেটদের পাসিং আউট প্যারেড অনুষ্ঠান হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ। পরে কৃতী ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। কমিউনিটি সম্পৃক্ততা বিষয়ক প্রচার কার্যক্রম উপলক্ষে জেলা পর্যায়ে পরামর্শ সভা হয়েছে রাঙামাটিতে। এতে বাল্যবিবাহ বন্ধ, শিশু নির্যাতন বন্ধের বিষয়ে সচেতনতা বাড়ানোর উপর তাগিদ দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার 8টি ইউনিয়নের 900 প্রান্তিক কৃষককে প্রশিক্ষণ প্রদান এবং বিনামূল্যে জিঙ্ক ও আয়রন সমৃদ্ধ ধানের বীজ প্রদান করা হয়েছে। IDRS বাংলাদেশের আয়োজনে উপজেলার বড়বাড়ি ইউনিয়ন ফেডারেশন কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বন্দরনগরী চট্টগ্রামে শুরু হয়েছে 6 দিনব্যাপী বিজয় মেলা। কাজীর দেউরিতে মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন ও জেলা প্রশাসক ফরিদা খানম। বাগেরহাটের মোল্লাহাটে বিদেশি জাতের ফুলের কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মোল্লাহাট উপজেলার গারফা গ্রামে এতে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শঙ্কর কুমার মজুমদার। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। ঢাকা টু আখাউড়ায় বিএনপির 3 অঙ্গ সংগঠনের লং মার্চ, ভারতের চক্রান্ত রুখে দেওয়ার হুঁশিয়ারি নেতাদের। সরকার ভারতের সাথে নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে, জাতীয় স্বার্থে কম্প্রোমাইজ নয় বলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। আওয়ামী স্বৈরাচার সরকারের ইচ্ছে ছিল গোপালগঞ্জকে বিভাগ করা, ফলে বঞ্চিত হয়েছে ফরিদপুর বলেছেন জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান। বৃষ্টির মতো ঝরছে শিশির, নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা, শীতে বিপর্যস্ত উত্তরের জনপদ, কাঁপছে তিস্তাপাড়ের মানুষ। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।